যার সাথে আমার বিয়ে দিয়েছেন সেই লোকটা নাকি আমার চেয়ে 21 বছরের বড়। আগের ঘরের বউ বাচ্চা সবই আছে। আমি কিছু জানতাম না। জানার পর আর সহ্য করতে পারলাম না, তাই বাসর ঘরে পানির গ্লাসে 3টা ঘুমের ওষুধ মিশিয়ে আমি পালিয়ে এলাম। আমাকে একটু থাকতে দেবে তোমরা? অষ্টাদশী ঝাঁজের এহেন কথা শুনে চমকে উঠল তার বান্ধবী অদিতি ও অদিতির মা। রুমা বেগম বললেন, এত অল্প বয়সে কেন বিয়ে দিলেন তোর বাবা? তারা তো এমন নয়। সাজ চোখ মুখ কুঁচকে বলেন, জানি না কিছু। বিয়ে দেওয়ার তো কথা ছিল না। মেয়ে মানুষ ঘরে থাকলে সম্বন্ধ আসে। তবে এর আগে আব্বা কোনোদিন সেই বিয়ের কথাগুলো আমার কান অবধি আসতে দেয়নি। এবার যে কি হলো, আমার অনুমতি অবধি নেওয়া হলো না। হুট করে দেখলাম বাড়িতে অনেক মেহমান এলো। আম্মা আমার রুমে এসে বলল শাড়ি পরতে। একটু অবাক হলাম। তারপর কীভাবে যেন বিয়েটা হয়ে গেল। জানো আন্টি, আমাকে কবুল অবধি বলতে বলা হয়নি। অবাক হয়ে অদিতি বলল, তাহলে কিভাবে হলো? সাজ ঠোঁট উল্টিয়ে বলল, আমি যে কিছুই বুঝতে পারছিলাম না। তা বললে ভুল হবে। আমার যে বিয়ে হতে যাচ্ছে বুঝেছি, কিন্তু হুট করে হওয়া কেমন থম মেরে বসেছিলাম। এর মধ্যে আমাকে কি কি জিজ্ঞাসা করা হলো, না বুঝে হ্যাঁ বলে দিয়েছি। তারপর দোয়া দরুদ পড়া শুরু হলো। আর কিছুক্ষণ পর সাহস করে আম্মাকে বললাম, বিয়েটা কি আমার আসলে হচ্ছে? আম্মা বলল, হয়ে গেছে। কি আশ্চর্য! আহাম্মক হয়ে গেলাম। অদিতি জানতে চাইল তারপর কি হলো। সাজ গায়ের ভারী শাড়িটা একটু সামনে নিয়ে বলল, আর জিজ্ঞাসা করিস না অদি, আমি এখনও ট্রমা থেকে বের হতে পারিনি। বাকিটা পরে বলবো। আমাকে একটু পানি দিবি? অদিতি পানির গ্লাস এগিয়ে দিল। সাজ পুরোটা একেবারে খেয়ে নিল। মনের অশান্তির চোখে মুখে ফুটে থাকা বিস্ময়ের সাথে পেরে উঠছে না। রুমা সাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। এক হাতে আগলে নিয়ে বলেন, কয়টা দিন তোকে দেখে নেই আর এত কিছু হয়ে গেল। আল্লাহ আমার আম্মুটাকে ধৈর্য দেখ। তুই এখন থেকে এখানেই থাকবি আমার সাথে। আমি তোকে কোথাও যেতে দেবো না মা। আদিতি বলল, তোর আব্বু আম্মু খুঁজবে না? হয়তো না। এত শিওর কী করে হচ্ছিস? আমার দায়ভার সব আমার শ্বশুরবাড়ি এখন। আম্মা বিদায়ের সময় এটাই বলেছে। এখন খুঁজতে আসবে কেন কোন মুখে? আর তোর জামাই 2 দিনে বিছানা থেকে উঠুক আগে, এরপর দেখা যাবে। বালিকা বোধে পালার শখ কত, সামনে আসুক, তারে আমি তো দেখে নেব। সাজের কথা বলার ধরনে অদিতি না চাইতেও হেসে উঠল। রাতে সাজ অদিতি রুমে থাকলো। চোখ দুটো এক ফোঁটা ঘুম নেই। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বিগত 16টা ঘন্টা। সকালে তারা এলো, দুপুরে বিয়ে, বিকেলে বিদায়, সন্ধ্যাবেলা নতুন বাড়ি, আর রাতের বেলা বিয়ে বাড়ি থেকে বউ পালানো। জীবনটা কত অদ্ভুত, কত অল্প সময়ে কী থেকে কী হয়ে যায়। সাজ বারান্দামুখী হয়ে দাঁড়ালো। আকাশের দিকে হেলে আছে একটা চাঁদ। কিছুক্ষণ আগে আজান হয়েছে। ভোর হতে যাচ্ছে। আকাশ পরিষ্কার হচ্ছে অল্প স্বল্প। সাজ এগিয়ে গেল সেদিকে। প্রতিটি কদম যেন কিছু প্রহর পিছে চলে যেতে লাগলো। বলো নেই, কাওয়া নেই। হুট করে এভাবে বিয়ে হয়, তারপর আবার শ্বশুরবাড়ি নাকি পাঠিয়ে দেয়। এসব সাজের জানা ছিল না, মস্তিষ্ক আর ছিল না। এর মধ্যে সে মার কাছে জানতে চাইল, সে কি সংসার জীবনটা মানিয়ে নেওয়ার মতো বড় আসলে হয়েছে? কিভাবে পারবে? মা তাকে অনেক বুঝ দিল। আর সেই বুঝটা এক পর্যায়ে সে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তৈরিও হয়ে গেল। বুকের ভেতর বুনতে লাগলো কিছু নতুন ধরনের স্বপ্ন। একটা ঘর, একটা সংসার, একটা মানুষ, কিছু ভালোবাসা। আচ্ছা, মানুষটাকে সে দেখেনি এখনও। ভালোবাসতে পারবে তো? সবচেয়ে বিস্ময়কর সত্য এটাই, সে তার স্বামীকে দেখেনি। বিদায়ের সময়টাও না, পুরোটা রাস্তা একবারও না। লজ্জা, জড়তা, অস্বস্তি, অদ্ভুত সব অনুভূতি মেশালে যেন এক নতুন কিছু অন্য রং। শ্বশুরবাড়িতে পা ফেলার ঘণ্টাখানেকের মধ্যে সে জানতে পারল তার সাথে স্ক্যাম হয়ে গেছে। স্বামী 21 বছরের বড়, তার বউ বাচ্চা আছে। চমকে উঠছিল শ্বাস, মুখটা গেছিল ফসকে। সংসারের গোষ্ঠীর তুষ্টি। বুকের ভেতরে যত রঙের ফুল ফুটছিল একত্রে যেন তার বিষক্রিয়া করতে লাগলো। এমনটা তো ভাবিনি। এমনটা কেন হলো তার সাথে? আর কি কি চমক আছে সামনে অপেক্ষা করছে? এসব ভাবনার মাঝে বাসরে বসানো হলো তাকে। 20 মিনিট পর বর এলো। সাজের রুচিটা ছিল না লোকটাকে দেখার। হাতের কাছে চাকু রেখেছিল, কাছে এলে গলা বরাবর দাবিয়ে দিবে। সাইড বক্সে মেডিসিনের বাক্স পেয়েছিল, সেখান থেকে ঘুমের ওষুধ নিয়ে পানির গ্লাসে মিশিয়ে দেয়। লোকটা খেয়ে নিক, খেয়ে মরে যাক। কিছুক্ষণ পর সদ্য বিয়ে করা বর ঠিক তার পাশে এসে পিঠ দেখিয়ে শুয়ে পড়ল। থম মেরে শ্বাস আটকে বসে রইল শ্বাস। তাকিয়ে রইল সাদা পাঞ্জাবির পিঠটা দিকে। তারপর কেটে গেল অগণিত প্রহর। সারা শব্দ পাওয়া গেল না কোনো। সাজ উঠে দাঁড়ালো। সাইডের বাক্সের ডয়ারে কিছু একটা নোটপ্যাড ছিল। সাজ সেখান থেকে একটা কাগজ ছিঁড়ে ছোট্ট একটা চিঠি লিখল।
আপনার মতো বিবাহিত কাকুর সাথে আমি সংসার করতে আগ্রহী নেই। আমাকে খুঁজতে এলে নারী নির্যাতনের মামলা ঠুকে দেব ফর শিওর। বোঝা গেল? ফাইন। আল্লাহ যেন আপনাদের মতো ছাগল পাগলদের আক্কেল জ্ঞান দেয়। সানজিনা। তারপর কালো বোরখা পরে বাসরাতে বারান্দা হয়ে বউ পালালো। গতরাতে বিয়ে করা বউ এখনও বারান্দাতে দাঁড়িয়ে। পার্থক্য কেবল এখানেই। তখন ছিল টাঙ্গাইলে আর এখন সাভারে। ধরণীর বুকে এখনও ভোর হতে যাচ্ছে। এতক্ষণ কি তার খোঁজ শুরু হয়েছে? কেউ কি টের পেয়েছে কিছু? আর তারপর কি হবে? এখনও তো বেশি দিন থাকবে না। আচ্ছা, কই থাকবে? ভাবতে ভাবতে বন্ধ করে রাখা ফোনটা অল্প সময়ের জন্য অন করলো। কিঞ্চিৎ সময়ের ব্যবধানে একটা আননোন নাম্বার থেকে টেক্সট এলো। কিছু সময়ের জন্য তবদা খেয়ে গেল সাজ। পরক্ষণে রাগে দুঃখে আবার চেঁচিয়ে উঠল। অদিতি দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? সাজ তাকালো। এই অদি, আমাকে দেখতো। দেখলাম। আমাকে দেখে কি লাগে? শয়তানের ভাই। চুপ বেয়াদব, ভালো করে দেখ। ভালো? শয়তানের নারী লাগে। এইবার জেন্ডার ঠিক রাখলাম। এত শিক্ষা সংস্কৃতি আমার কাজে লাগানো ফরজ। সাজ কাঁদো কাঁদো হয়ে বলল, আরে শত্রুর শালি তুই, তোরে আমি দেখে নিব। আচ্ছা নিস, এবার বল কী হয়েছে? সাজ নিজের ফোনটা এগিয়ে দিল অদিক দিকে। সে ফোন হাতে নিয়ে টেক্সট পড়ল। ওখানে লেখা, প্রিয়তমা স্ত্রী। এতটুকু পরেই অদিতি বড় বড় চোখ করে সাজকে জিজ্ঞাসা করলো, প্রিয়তমা স্ত্রী? আমি? আচ্ছা। অদিতি আবারও পড়তে লাগলো, প্রিয়তমা স্ত্রী। আমার মাথার ঘিলুটা কোন হাটে গিয়ে কয় টাকা দরে বিক্রি করে এসেছেন কাইন্ডলি বলবেন? ফেরত নিয়ে আসা লাগবে। আপনার বিয়ে করেছি, সংসার করাই লাগবে। স্টুপিড মুরগি কোথাকার। ভ্যাবাচাকা খেয়ে তাকালো অদিতি। হতবিম্বল আওয়াজ তার, এ কে? আমার 21 বছরের বড় বরমহাশয়। দুজনে খপ করে বসে পড়ল বিছানায়। চোখ দুটো বিস্ময়ের ভাব কাটছে না। কিছু সময় নিস্তব্ধতার নামে কেটে গেল। প্রথম প্রশ্নটা অদিতি করল, নাম্বার পেল কীভাবে? যাকে বিয়ে করছে তার নাম্বার কিভাবে পেল? এটা একটু বেশি বড় টাইপের প্রশ্ন হয়ে গেল না? অদিতি ঠোঁট উল্টালো, মাথা নাড়ল। হ্যাঁ। এখন কি করবি জানি না। দুজনে ভীষণ অবাক, ভীষণভাবে মারাত্মকভাবে হতাশ। তাদের হতাশা কাটছে না, কী করবে ভেবেই পাচ্ছে না। এর মধ্যে নির্দিষ্ট ভদ্রলোকের নাম্বার থেকে দ্বিতীয় টেক্সট এলো। ফোনে ভাইব্রেশন। অদিতি চমকে উঠল। হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেলেও ফ্লোরের উপর। চিৎকার করে উঠল সাজ, শালি কী করলি? সাজ নিজের ফোনটা ওঠালো। কার্পেটের উপর পড়ার দরুন আহামরি কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ডিসপ্লেতে জল করতে থাকা টেক্সটটা পড়ে সাজ ফ্লোরের উপরে বসে পড়ল। এটা দেখার আগে ফোনের গ্লাসটা ভেঙে গেলেই ভালো হতো না? ডিসপ্লে চৌচির হয়ে যেত। আর না হয় তার কাজল গলে হরিণী চোখ দুটো থেকে কোনো এক বাঘ এসে গিলে খেয়ে ফেলতো। চোখ দুটো যে কোনো একটা হলেই তো পারতো। তবে এখন এটা দেখতে লাগতো না। কি দেখা লাগতো না? এই টেক্সটটা ছাড়া আর কি? সাহেবের দ্বিতীয় টেক্সট ঠিক এরকম ছিল, ফ্রিডম চাই, দিলাম। আগামী 1 বছর নিজের লাইফটাকে যেভাবে উপভোগ করার করে নাও, কেউ আটকাবে না, কোনো সমস্যায় পড়বে না। আর তারপর তোমার লাইফের উপর থেকে তোমার সম্পূর্ণ অধিকার কেড়ে নেওয়া হবে। তোমার একছত্র নিয়ন্ত্রণ আমার হবে। প্রথমবার পড়ে চরম পর্যায়ের হতাশ হলো। দ্বিতীয়বার সে আবারও পড়ল। তারপর কোচকালো কপাল শিথিল হলো। ঠোঁটের কোণে এসে আটকালো এক স্মিত হাসি। শেষোক্ত কথাগুলো খুব একটা আমলে আর নিল না সাজ। 1টা বছর তো পেয়েছে, এই 1 বছর ঠিক কোনো না কোনো কিছু ম্যানেজ করে নিবে। যেই বাড়ি থেকে একবার সে বেরিয়ে এসেছে, সেই বাড়িতে সে দ্বিতীয়বার পা রাখবে না। রাখবে না, রাখবে না, রাখবে না, কক্ষণই না। 2 দিন আগে সাজের থেকে বর্তমান সাজ পৃথক পৃথক 2 মানবী এক। বাবা মা ভাইয়ে ছাড়া যে মেয়েটা 2 কদম ফেলতে পারত না, 2 দিন ধরে তার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। 2 দিন আগে অকারণে সাজ মাকে আম্মাকে ভাল লাগে না না বলে ডাকতো, ভাইয়ার পিছে পিছে ঘুরতো। অথচ এখন সময় কত পাল্টেছে। আচ্ছা, তার ভাইয়া কি একটাবারও পারত না তাকে কল করতে? মা বাবা, তাকে কি একটু মনে পড়ছে না কারো? দীর্ঘশ্বাসে বুকটা ভারী করে তুলছে। নিঃশ্বাস থেমে থেমে উঠছে। আনমরা হয়ে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে রইল সে। পরনে আদিতির একটা 3 পিস। আদিতি বাড়ি আজ আনন্দ উল্লাসে পরিপূর্ণ। ঢাবি রেজাল্ট দিয়েছে। ভালো একটা পজিশন নিয়ে সাজ আর আদিতি দুজনে পাশ করছে। আচ্ছা, সব কিছু ঠিক থাকলে সাজও নিশ্চয় অনেক খুশি থাকতো। পুরো এলাকায় তার বাবা আর তার ভাই মিলে মিষ্টি বিলাতো। অথচ কিছুই হচ্ছে না, মন শান্ত নেই। আদিতি পেছন থেকে এসে সাজের গায়ে গা লাগিয়ে দাঁড়ালো। কাঁধে মাথা রেখে বলল, খুব মন খারাপ? না, তবে অল্প। হ্যাঁ, একটু।
সে একটু বিষণ্ণতা আদিতির মনে ছেয়ে গেল। তারপর তার কিচ্ছু ভালো লাগে না। নিশ্চুপ রইল কিছুক্ষণ। লক্ষ্য করা গেল আদিতির শ্বাসগুলো এখনও দীর্ঘায়িত হচ্ছে। সাজের দুঃখের পরিমাণ একটু কমেছে, তাতে ভাগ বসছে আদিতির। দুঃখ বিলাসের প্রথম শর্ত হলো একাকিত্ব। যখনই একাকী মুহূর্তগুলো আরেকটা মানুষের আগমন ঘটে, পরিপূর্ণভাবে দুঃখ বিলাস করা যায় না। সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় সুখ সঙ্গম, সবচেয়ে বড় লোভ সঙ্গলোভ, সবচেয়ে বড় দোষ সঙ্গদোষ। সাজ চোখ বন্ধ করে মনে মনে কিছু বিড়বিড় করলো, আর তারপর আদিতিকে বলল, জীবন উপভোগ করার জন্য সবচেয়ে বড় সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমার তো খুশি হওয়া উচিত। উৎফুল্ল হলো আদিতি। হ্যাঁ, এটাই বোঝাতে চাইছিলাম। সরু চোখে তাকালো ঝাঁজ। বোঝাতে চেয়েছিল, তুই তো একটা শব্দ করিসনি। তোর শোকে একটু নীরবতা পালন করতেছিলাম তো, তাই মনে মনে বলছি। তুই না শুনতে পেলে এটা তোর দোষ। তোর মন অপরিষ্কার। সাজের মনের আকাশটা আচমকা পরিষ্কার হতে লাগলো। একাকিত্বর গুমরে থাকা সঞ্জিনা আফরিন অদ্ভুত টের পেল সে মোটেও একা নাই। মাঝে মাঝে তার কাটা বনে এক ছোট্ট 2 মেয়ের ফ্ল্যাটে উঠল। এক রুমে মাস্টার্সের একজন আপু আছে, আর অন্য রুমটায় অদিতি আর সাশ্রয়ও হলো বটে, কিন্তু থাকা খাওয়া অন্য অন্য খরচের জন্য টিউশনি খোঁজা লাগবে। এসব ভাবনার মাঝে তার ফোনের মেসেজ বাটন বেজে উঠল। আদিতির বেডশিট গোছানো হাত থেমে গেল। টেবিলের সাইডে বেজে ওঠা সাজের ফোনের দিকে একবার তাকালো, এরপর পিছে পিছে তাকালো সাজের দিকে। মেয়েটা ফ্লোরে চিত হয়ে শুয়ে আছে, তাকিয়ে আছে সিলিং ফ্যানের দিকে। আদিতি তাকিয়ে থাকা সাজের ষষ্ঠ ইন্দ্র টের পাওয়ার সাথে সাথে সে চোখ ঘুরিয়ে তাকালো। দুজনে চোখাচোখি হলো। চোখের ইশারায় আদিতি জিজ্ঞাসা করলো, সে? শুয়ে শুয়ে ছোট্ট করে উপর নিচ মাথা নাড়ল সাজ। হ্যাঁ, সেই বরমশাই। শুরুর থেকে টেক্সট পেয়ে যখন ব্লক করে ফেলেছিলাম, পরের দিন আরেকটা নাম্বার থেকে কল আসে। সেই কলে থাকে বিরাট মাপের হুমকি। সেই হুমকিতে থাকে 6টা শব্দ। শব্দ 6টা হলো, ব্লক করলে বাড়িতে এনে বেঁধে রাখবো। তারপর আর সাহস পায়নি ব্লক করার। স্বভাবতই ভীতু ও পরনির্ভরশীল ধরনের মেয়ে সাজ। তার সাথে কী যে হচ্ছে এটাই তো বোঝা যাচ্ছে না। তার নাকি বিয়ে হয়ে গেছে। কি অদ্ভুত কথা, কি সত্য কথা, কি অনিবার্য সত্য কথা। সত্য যতই অস্বীকার্য করা হোক না কেন, তা তো আর মিথ্যে হয়ে যায় না। সাজের আত্মরক্ষাও বোধ করি সে কথা মেনে নিয়েছে। তার আর তাই লোকটা বিশেষ পরোয়া করছে না। সেই সাথে বেপরোয়া ভঙ্গিমায় ব্লক করতে পারছে না। এভাবে চালিয়ে নিল তার বিবাহিত ব্যাচেলার লাইফের প্রথম 1.5 মাস। অদিতি ফোনটা তুলে সাজকে দিয়ে নিজের কাজে মনোযোগ হয়ে উঠল। অথিষ্ঠ ভঙ্গিমায় সাজ বলল, এইটাই ফ্রিডম। এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে ফ্রিডম বলে বোঝা আমাকে। আদিতি কাঁধ উঁচিয়ে বলল, যারটা তারই জিগা। ধুর। সাজ ফোন হাতে নিল। লোকটা তাকে রেগুলার টেক্সট দেয় না, মাঝে মধ্যে দেয়, সপ্তাহে একটা অথবা দুটো। আর সেই 2-1টাতে কিছু গোনা শব্দ থাকে। আচ্ছা, লোকটা কি কথা বলতে কষ্ট হয় নাকি টেক্সট বসাতে আছে প্রত্যেকটা শব্দে? হাঁপ ছাড়লো, হাঁপিতে ছাড়লো না। নোটিফিকেশন থেকে দেখে নিল টেক্সটটা। আমার লিগ্যাল ওয়াইফ, শুনুন, আমার আপনার ছোট বড় সকল দায়িত্ব আমার উপর বার্তায়। নিজের হক বুঝে নিতে শিখুন। আর তারপর দেখতে পেল বিকাশ থেকে আসা টেক্সট, রিসিভ মানি 30,000 টাকা। শ্বাস তড়িৎ উঠে বসলো। প্রচণ্ড চমক খেয়ে গেল। মনটা তার বেখাপ্পা হয়ে গেল। মুখটা শত্রুতা ও শব্দগুলো বেইমানি করে বসলো। সে রিপ্লাই দিল, আমাকে টাকার গরম দেখাচ্ছেন? অমুক তমুক হোয়াটএভার সাহেব, আপনি টাকা না দিলে না খেয়ে মরে যাব আমি। এ বেটা, আমাকে সুগার বেবি পেয়েছ? আমার মোটেও সুগার ডেডি শুনেই আপনি এই টাকাগুলো আপনার বউ বাচ্চার পিছনে ঢালেন, জানতো? সাজ বুক ভরে শ্বাস ছাড়লো। তারপর আবার নিজের পাঠানো টেক্সটটা পড়ল। বেশি বেশি বলে ফেলছে নাকি? ঠিকই আছে, এমন লোককে এমনই বলা উচিত। এরা এরকমই কথার জাত। ওপাশ থেকে কিছুক্ষণ পর রিপ্লাই এলো, নির্বোধ, আর কিছু না, বলে এটুকু। এরপর 5 মিনিট পর সাজ গোল গোল চোখ করে ফোনের দিকে তাকিয়ে রইল। নাম্বারটা সেভ করেছে মিস্টার ড্যাডি দিয়ে। কিছুটা মজার ছলে করেছে অবশ্য। সে যাক, জবাবে মাপা কথা অভ্যস্ত। সাজ এতটুকু বুঝলো, ওপাশ থেকে আর কোনো টেক্সট এখন আসবে না। এরপর সাজ নিজেই লিখল, আপনার মনে হয় আমি এখান থেকে 1 পয়সাও খরচা করব না? অলরেডি 10 টাকা করে ফেলেছ। 2 দফায় সেন্ট মানি করতে 5 টাকা করে চার্জ কেটেছে। আমার লিগ্যাল ওয়েব, শুনুন, আমার ছোট বড় সকল দায়িত্ব আমার উপর
বার্তায় নিজের হক বুঝে নিতে শিখুন। আপনার মনে হয় আমি এখান থেকে 1 পয়সাও খরচ করব? অলরেডি 10 টাকা খরচ করে ফেলেছো। 2 টাকায় সেন্ট মানি করাতে আমার 5 টাকা করে চার্জ লেগেছে। সাজের কথা বন্ধ হয়ে গেল। সে অযথা তর্ক চালিয়ে যাওয়ার প্রয়াসে পুনরায় লিখল, আপনি 10টা টাকা এক্সট্রা ফেরত পাঠাবো? ওয়েট, তাই নাকি? হ্যাঁ তাই। জবাবে আর রিপ্লাই এলো না। সাজ উঠে বসলো। আর ঠিক তখন কোনো এক অদৃশ্য চর এসে সজোরে তার গালে লাগলো। নিশ্চয় টাকা, নিশ্চয় গাছে ধরে, না হয় উড়ে উড়ে সে পায়ের নিচে পড়ে যায়। এরকম হয় বলেই সে তো শক্ত গলায় বলতে পারলো, টাকা ফেরত পাঠাবো। আহারে, সাজের শ্যাম মুখখানি কেমন মলিন হয়ে উঠল। চোখ দুটো সরু, ঠোঁট দুটো উল্টে রইল। যেভাবেই হোক, যে করে হোক, যার সাথে হোক, আর যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, বিয়েটা হইতেও গেছে হিসাব মতন। জনাবের টাকায় তার পূর্ণ অধিকার আছে। আগামী 1 বছর অবধি থাকবে। আর নিজের হক আদায়ে আলস্য দেখানো মানে নির্বুদ্ধিতা। প্রকাশ্যে হোক কিংবা অস্বীকার্য হোক না কেন, সাজ যে ধীরে ধীরে এই সম্পর্কে জালে জড়িয়ে যেতে আগ্রহ দেখাচ্ছে, তা বোধ করি সে এখন বুঝে উঠতে পারেনি। রুম গোছানোর শেষে যখন রেস্ট নিচ্ছিল, দরজায় করাঘাতে শব্দে সচকিত হলো তারা। অদিতি উঠে গিয়ে দরজা খুলল। ওপাশে দাঁড়িয়ে আছে মিষ্টি হাসির পূর্বিকা। বয়সে 5 বছরে সিনিয়র, অথচ স্বভাবে কি মিশুক। পূর্বিকা ওদের বলল, আমি রান্না করেছি, রাতে আমরা এখানে খাবে, তোমরা আসো। সাজ মিহি এসে আন্তরিকতার সাথে বলল, এসব আর কী প্রয়োজন ছিল আপু? ছিল, বাচ্চা মানুষ, তোমরা বুঝবে না। সাজ আর অদিতি পূর্বিকার সাথে বেরোলো। ডাইনিং রুমটা বেশ পরিপাটিভাবে সাজানো। খাবার সময় পূর্বিকা বলল, তোমাদের ওই রুমটাতে আগে আমার ফ্রেন্ড থাকতো। ওর বিয়ে হয়ে গেল কিছু মাস আগে। এখন তো আর আমার সাথে থাকতে পারবে না। একা ছিলাম খুব, দিন দিন ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম ভাড়া দিই। জুনিয়র 2জন মেয়ে পেয়ে একটু সঙ্গ পেয়ে যেতাম আর কি। সেক্ষেত্রে তোমরা আমায় লোভী বলতে পারো। আই ওয়ান্ট মাইন্ড। সাজ সঙ্গে সঙ্গে বলল, না না আপু, তা কেন মনে করব? আপনি কিন্তু অনেক সুইট, তাই না? আমার বয়ফ্রেন্ডও তাই বলে। পূর্বিকা স্বাভাবিকভাবে কথা বলে গ্লাসে পানি ঢালতে লাগলো। ক্রমান্বয়ে বিষম খেলো সাজ ও অদিতি। কাজ যেন থামার নাম নেই। পূর্বিকা পানির গ্লাস এগিয়ে দিল। বাচ্চা মেয়ে দুটো লজ্জা পেয়েছে বোধহয়। তাদেরকে আরও একটু লজ্জা দিতে বললো, তোমাদের বয়ফ্রেন্ড আছে? অদিতি মানুষ হিসাবে ভালো মন্দের মিশেলে হলেও বন্ধু হিসেবে বড় চমৎকার কিসিমের। নিজের কোনো দিক দিয়ে পিছিয়ে রয়েছে, সেটা তাকে দুঃখবোধ করাবে না। তার বান্ধবীর ছক্কা মেরে উল্টো ফেলে দিয়ে সে তাতেই খুশবে, তাই সে বলে বেড়াবে। আর তাই সে উল্লাস বলে বেড়াবে, আপু স্বাস্থ্য বিয়ে করে ফেলেছে। অবাক হলো পূর্বিকা। বিয়ে করে ফেলেছে? ভালো কাজ করেছে। আমাদের উচিত বিয়ে করে ফেলা। আমি আজই আমার বয়ফ্রেন্ডকে বলবো আমি বিয়ে করতে চাই। তুমিও তাই করবে অদিতি? অদিতি বড় বেজার হয়ে বলল, আমার তো বয়ফ্রেন্ডে নেই আপু। কষ্ট পেও না, তুমি না হয় আমার বয়ফ্রেন্ডকে বলো। না না আপু, আপনারটা বড় ভাই লাগে, ওনাকে কেমনে বলি? এরপর সাজের জামাইকে বলবো। ওর সাথে আমার একটা ভাগাভাগি সম্পর্ক আছে। ঠিক আছে, এটাই ভালো হয়। আচ্ছা, ধরনী কি দ্বিধা হচ্ছে? কিংবা যদি 2 ভূখণ্ডে ভাগ হয়ে যেত? সাজ তখন তার লজ্জাসহ সেখানে লুকিয়ে পড়তো। আপাতত তা করতে পারছে না বলে খাবারের টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। তার কাছে যে কাউকে দেখতে পাচ্ছে না, না মানে কেউ তাকে দেখতে পাচ্ছে না। সুতরাং লজ্জাবোধ তুমি একটু দূর করো, একটু দূরে গিয়ে মরো। 15 মিনিটের খাওয়া 45 মিনিট ধরে। লজ্জা পেতে পেতে সাজ আর না পেরে সেখান থেকে উঠে পড়ল। গাল দুটো ব্যথায় টান টান করছে, নজর হয়ে আছে বিক্ষিপ্ত। সাজ রুমে এসে প্রথম যেটা নোটিশ করলো সেটা হলো স্বামীর টেক্সট। তিনি লিখেছেন, ডিনার ডান। সাজ থেমে থেমে শ্বাস পেলেন। লজ্জা শরমের কাঁটাবনে এই 8ম তলার ফ্ল্যাটে দক্ষিণমুখী জানলা দিয়ে আত্মহত্যা করে মরল। আর তারপর সে রিপ্লাই দিল, মেলা টাকা দিয়েছেন সাহেব, খাওয়ার জন্যই তো। না খেয়ে পারি? খাচ্ছি আর গিলছি, গিলছি আর খাচ্ছি। সারা রাত খাওয়া থামাবো না। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সকালে আপনাকে রিপ্লাই দিতে পারি। খাচ্ছি। সারাদিনে যথেষ্ট ধকল গেছে। বিছানায় গা এলিয়ে দিতে ঘুম চলে এসলো। আর তারপর শান্তি, সব আধার। অথচ আধারিয়াকে লোকে নাকি দুঃখের সাথে তুলনা করে। কি অদ্ভুত! তার ঘুম ভাঙল ভীষণ মধ্যরাতে। সে অভ্যস্ত হাতে ফোন খুঁজল। পাশে অদিতি ঘুমিয়েছে। রয়ে সময় দেখল 4:38 বাজে, না না 36 বাজে। তারপর দেখতে পেল টেক্সটের বিপরীতে জবাবে জনাব, তুমি খাও, পৃথিবী যতদিন টিকে আছে
ততদিন খাবার আছে, তুমি নিশ্চিত খাও। সাজ মনে মনে বিড়বিড় করে পড়ল, শালা বিবাহিত ব্যাচেলার লাইফ আমার। আর তারপর আবার ঘুমিয়ে গেল। পরদিন সাজ আর অদিতি নীল খেতে এসেছে। বইয়ের জগতে প্রবেশ করতে অদিতি কই যেন হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। বিশেষ খোঁজ যে শ্বাস নিয়েছে এমনটা না। শ্বাস ঘুরে বেড়াচ্ছে আনমনে, হাতে বিশাল বড় একটা ফর্দ। সেই ফর্দে সিরিয়াসলি লেখা প্রথম সেমিস্টারের প্রয়োজনীয় বইয়ের নাম। আপাতত এগুলো কেনা হবে। বরমহাশয় থেকে প্রাপ্ত হকের 5,000 টাকা সে উঠিয়ে নিয়েছে। আর প্রথম খরচটা গেছে সিএনজির বের বড় মাপের একটা আছলা বাসকে। কাঁটাবন থেকে নীলক্ষেতের ভাড়া চাইল 150 টাকা। আদিতি মুখ খোলার আগে সাজ বলল, মামা 10 টাকা কম রাখেন। দয়ালু সেনজি মামা 10 টাকা কম রাখতে রাজি হয়ে গেল। বড় উচ্ছ্বাস, বড় আনন্দতে তারা সিএনজিতে চেপে বসলো। এরপর শ্বাস ফোন বের করলো। বইয়ের লিস্ট গোছাতে গোছাতে আদিতিকে বলল, শোন, রাতে কি রান্না করে খাবো নাকি বাইরে থেকে খেয়ে নিব? আদিতি যেন উত্তরের আগে থেকে ভেবে রেখেছিল, 2 দিন ধরে তো বাইরে খাচ্ছি, বাজারটা করা দরকার। ঠিক আছে, বই কেনা শেষে গ্রোসারি শপে যাব। আর একটু কথার মধ্যে দয়াবান নিষ্ঠাবান সেনজি মামা হাইওয়াই জাহাজ থামিয়ে বলে উঠল, এসে গেছি, নামেন। 7 মিনিটের তো পথ, এত ভাড়া? এ তো পুরোই স্ক্যাম হয়ে গেল সাজের সাথে। অদিতি এক দফায় তর্ক বিতর্ক করতে যাওয়ার মুখ বানিয়ে নিয়ে মুখ ফেলছিল প্রায়। সাজকে থামিয়ে দিয়ে ভাড়া দিয়ে দিল। এ অবশ্য নতুন না, বিবাহ যেই স্ক্যামে হয়েছে তার সাথে সে তুলনায় এটা খুব বেশি চমকানোর মতো কিছু না। অবশেষে সাজ মাথা নত করে ফেলে অতিষ্ঠ ভঙ্গিমায় একবার কাঁধ উঁচু করে, ছ্যা লাভ, ছ্যা সেনজি ভাড়া, ছ্যা বর, ছ্যা 21। সাজ কাঞ্চিত বইটা পেতে দোকানদারের দিকে এগিয়ে গেল। এটার দাম কত? দোকানদার মাথাটাকে সাজের মাছির সাথে তুলনা করার স্বাদ জাগলো। মাছির 2 চোখে 2টা রাউন্ড শেপ থাকে। তারপর প্রকৃতিক প্যারানমিক ভিউ দেখতে পারে বলে পিছে না ঘুরে থাপ্পড় পড়ার আগে উড়ে নাগালের বাইরে গিয়ে গান গাইতে সক্ষম হয়। আর তাই হয়তো দোকানি একবার তাকিয়ে 1 সেকেন্ডের সময় না নামিয়ে চোখ সরিয়ে অন্য কাস্টমারের দিকে মনোযোগ দিল। বড় অবহেলার সাথে বলল, 450 টাকা। সাজ এবার আর বোকামি করবে না। সিএনজি ভাড়া 10 টাকা কম বলেছিল, এবার 500 টাকা কম বলবে। খুব করে বলতে যাচ্ছিল, মুখ খুলবে কেবল, তখনই তার পাশে দাঁড়ানো ভদ্রলোক বলে উঠল, এই 220 টাকা। এর বেশি বেশি দিলে বোকা হবেন। সাজের নিঃশ্বাস গলার কাছে এসে আটকে গেছে। হৃৎপিণ্ডটা হয়ে উঠল বেপরোয়া। আওয়াজটা কেমন চেনা নয় কি? মনের ভিতর দ্বিধার ঢেউ খেলছে। তার তীব্র দৃঢ়তার তীরে এসে থামার সুযোগ পেল না। সাজ আর চোখে তাকালো। হালকা নীল রঙের শার্ট, অফ হোয়াইট কালারের প্যান্টের সাথে ইন করা পরা এক অতিমাত্রিক সুদর্শন স্মার্ট লোক। বয়স হিসেবে এলে 30-এর দ্বারেই যেন দাঁড়িয়ে সে। চোখ দুটো শক্ত, গলার স্বর শান্ত। সাজের বেহায়া নজর বেশ কয়েক মুহূর্ত ওখানে আটকে রইল। লোকটা এর মধ্যে দরদাম করে বই কিনে সাজকে বলল, পে করুন। বাতাসে সাই সেই শব্দ, এত লোকের কোলাহল, যান্ত্রিক গাড়ির হর্ন এবং থমকালো মনের বেলেল্লেপনা নাকি কি ঠিক জানা নেই সাজের। সে কেন যেন লোকটার কথা শুনতে পারল না, তাই প্রশ্ন করে উঠল, জি 220 টাকা। বই কিনবেন না? পয়সা নেই। পরপর 3টা বাক্য ঊর্ধ্বক্রমে যেন অপমান সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পয়সা নেই মানে? কি বলে লোকটা? গত পরশু তো তার স্বামী তাকে হক আদায়ের মনোভাবের সাথে 30,000 টাকা এবং 10 টাকা সেন্ট মানি চার্জের খোটা দিয়েছে। সে আবার গরিব হয় কী করে? মুহূর্তে সাজের মেজাজ খেপে গেল। ফুঁসে উঠে বলল, আশ্চর্য লোক! আপনাকে কে? আমি বলছি আগ বাড়িয়ে আমার হেল্প করতে বলিনি নিশ্চয়। কথা বলতে আসছেন কেন? রাস্তার মেয়ে দেখলে ছুকছুকানি স্বভাব, তাই না? অবিশ্বাস্য চোখে 2 সেকেন্ড তাকিয়ে রইল লোকটা। চোখের গ্লাসটা ঠিক করে নিয়ে এদিক ওদিক তাকালো। আর তারপর সাজকে যেন ভুলেও দেখেনি এমন একটা ভান করে উল্টো রাস্তা ধরে চলে গেল। শ্বাস ঠোঁট উল্টালো। মনের বিষণ্ণতা নাকি বুকের অস্থিরতা ঠিক বুঝতে পারছে না শ্বাস। তার আর কিছুই ভালো লাগছে না। বইয়ের টাকা দিয়ে অন্য দোকানে চলে গেল। তার সব বই কেনা শেষ। আদিতি নাগালের কাছে চলে এসেছে। রিকশার দরদাম করে সে 30 টাকায় বসানো হয়েছে, তবুও অন্তরটা কেমন খচখচ করছে তার। লোকটাকে ওভাবে না বললেও চলতো। আচ্ছা, লোকটা তো বলেছে লোকটা তার সাথে পাল্টা জবাবে কিছু তর্ক চালিয়ে যেত।
তবে না মনে করে শান্তি পেত সাজ। তা নাহলে কী করলো? ইগনোর। সাজের অস্তিত্বকে অনস্তিত্ব সূচক চিহ্ন লাগিয়ে চলে গেল ওখান থেকে। এইখানে এসে তো তার ফিমেলিগেও দিরিম দিরিম শব্দে রেগে আগুন। অবশেষে সাজ নিজের গলার ফোন হাতে তুলল। রাগ, তেজ, ঝাঁজ, জেদ যা আছে সব মেটানোর জন্য তো লিগালি এক বেটাকে পেয়েই আছে। আপাতত এই সই। সাজ টেক করল না, কল করলো সোজা। ওধারে রিসিভ হলো কল। প্রথমেই এলো সালাম। সাজ সালামের জবাব দিয়ে বললেন, কই আছেন? জবাবের কণ্ঠস্বর অত্যাধিক শীতল, বহমান, নদীর মতো প্রশান্ত। যে কথা সাজ মোটেও মানতে চাইছে না সেটা হলো আফিমের মতো নেশাক্ত গলার স্বর। সে বলল, কোনো সমস্যা? সাজ বড় একটা দম টেনে নিয়ে বলা শুরু করলো, সমস্যা? সমস্যার গোডাউন। যেই দুনিয়ায় পুরুষ মানুষ থাকবে সেই দুনিয়ায় মহিলাদের সমস্যা হবে না? এ কথা ভাবলেন কেমনে? ভাবতে কষ্ট হয়নি। আর ইউ ওকে? কিছু হয়েছে? আপনারে আমার মনে ধরা বাদে দুনিয়ার সব অসাধ্য সাধন হয়েছে। কাঁচা বাজারের দাম কমেছে। ডিমের দাম হালিতে 40 টাকা। মানা যায়? জনাবের থমকানো আওয়াজ। না। কল পাওয়া মাত্র ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। ক্রমাগত পায়চারির সাথে কি শান্ত স্বরে কথা বলে যাচ্ছেন তার প্রিয়তমার স্ত্রীতে। এ মুহূর্তে তার কপালে দুটো আঙ্গুল চলমান। সে ধীর স্বরে বলল, ম্যাডাম, মেজাজের এ দশা কেন? আমার দিন আর দুনিয়ার কোনো কিছু ঠিক রাখছেন আপনি? ভাল লাগে না। একটা বিড়াল এসে মিও করলে আমার মনে হয় আপনার সাথে আমার বিয়ে না হলে এই হতচ্ছাড়ি মিয়াটাও বলতে পারত না। নতমুখে হয়ে হাসল। সে হাসির রেশ কলের এপাশে রণচণ্ডী রূপ ধারণ করা সাজ অবধি পৌঁছাল না, বরং মেয়েটা চেতে গেল। কি আশ্চর্য! কথা বলছেন না কেন? আমারই কি ভাবছেন আপনি? কি আপনার সাথে কথা বলার জন্য পড়ে থাকি? এখনও চুপ আছে? কথা কানে যায় না? গো অন ম্যাডাম, আই অ্যাম অল ইয়োর্স। একটু স্লাকি, হালকা ঠাট্টা মিশ্রিত স্বল্পভাষী লোকটার অত্যাধিক শীতল আওয়াজ শ্বাস থমকে গেল। নিথর আওয়াজে বলল, আপনি? আপনার নাম কি? ফিসকে এক গা জ্বালানো হাসির সাথে কটাক্ষ মানে মারতে উদ্যত ভদ্রলোক বলে উঠল, সিরিয়াসলি? 6.5 সপ্তাহ পর? তাই বলে সবসময় এভাবে কথা বলবে? এভাবে একটা কথা কি সোজাভাবে উত্তর করা যায় না? বিয়ে পড়ানোর সময় বা সাইন করার সময় অবশ্যই নামটা শুনেছিলে। হ্যাঁ, প্রচণ্ড ট্রমাটিক ব্রেন। তার সে মুহূর্তে নামটা মাথায় ধরে রাখতে পারেনি। এতে নিশ্চয় তার দোষ নেই, সব দোষ এই লোকটার। শ্বাস নাম শুনল না, তার নাম জানার দরকার নেই। নাম এমন তো নয় যে তার নাম জানলে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাবে কিংবা দুনিয়ার উপকারে আসবে যত সব। দীর্ঘদিন ধরে শ্বাস রাতে অনিদ্রা, দিনে ঝিমুনি, চোখ ব্যথা, কাঁধসহ ব্যথা, যাবতীয় বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছে। ভেবেছিল ঢাকায় এসে সবার আগে ডাক্তার দেখিয়ে নেবে, অথচ আলসেমি করতে করতে সপ্তাহ কেটে গেল। না দেখে না শুনে কিছু না বলতেও কিভাবে যেন তার বিবাহিত স্বামী টের পেয়ে গেছে। গত রাতে টেক্সটে একটা ছোট্ট করে জিজ্ঞাসা করেছে, ডাক্তার দেখানো হয়েছে? বিস্মিত শ্বাস বিরক্তির সাথে জানতে চাইল, কী উপলক্ষে? ঘাটতারামে শোনো, একটা ক্লিনিকের অ্যাড্রেস দিচ্ছি। আগামীকাল বিকেল 4টায় ওখানে একজন মেডিসিন বিশেষজ্ঞ বসবে। অ্যাপয়েন্ট নিয়ে রাখছি আমি, সময় মতো চলে যেও। শ্বাস দুটো থমকালো, শ্বাস ফেলে বলল, আচ্ছা। কোত্থেকে যেন মায়া আর দায়িত্ববোধ মিশলে এক ছোট্ট বীজের দানা তার মনে এসে গেঁথে গেল। সে জানে না এরপর ধীরে ধীরে বীজ থেকে চারা, চারা থেকে গাছ, মনের ভিতর অবধি শিকড় গেঁথে যাবে। বাইরে সবটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ডালপালা। আর তারপর একটা সাজ আচমকা টের পাবে সে আটকে গেছে এই মানুষটার সাথে। তাকে ছেড়ে কোথাও যাওয়ার উপায় নেই। নির্বোধ সাজ আবারও টাইপ করতে লাগলো, মনের ভীষণ অপ্রিয় মানুষ, শুনুন, বড় অদ্ভুত আপনি। চিনি না জানি না, মুখোমুখি দুটো কথা হয়নি কোনোদিন, তবু আপনি আমার এত খেয়াল রাখেন কেন, যত্ন করেন? এগুলো কি শুধু কাগজে লেখা দায়িত্ব কেবল? তবে না, কেন না বলতেও বুঝে যান আমার মনের সবটা। লেখালেখিতে কিছু ইতিবাচক অনুভূতির ছাপ পাওয়া গেল নাকি? বুঝতে পেরে সাজ ব্যাক স্পেসে সবটা মুছে ফেলল। ব্যাক স্পেস গায়ে লেখার সাথে এক আকার সমান অভিযোগ, অভিমান ও মুছে যাওয়া গল্প। সাজ পরদিন বিকেলে ক্লিনিক চলে এলো। রিসেপশনে এক মহিলা রিসেপশনিস্ট এগিয়ে এলো। সাজ নিজের নাম বলতে সে বলল, আপনি সাজ? আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, ভেতরে যেতে পারেন, ডাক্তার আপনার অপেক্ষা করছে। সাজ থ্যাংক ইউ বলে চেয়ারের দরজা খানিকটা নক করলো, তারপর দাঁড়িয়ে রইল সেখানে। কয়েক সেকেন্ড থমকানো মুহূর্তে ওপাশ থেকে ভেসে আসলো এক ভরাট পুরুষালী কর্কশ আওয়াজ, আসুন। শ্বাস ভেতরে প্রবেশ করে প্রথম ঝটকায় খেলো ডাক্তার দেখে।
কয়েকদিন আগে নীলক্ষেতে এই লোকটার সাথে না তার এক দফা না হয় তর্ক হয়েছিল। হতভম্ব সাজকে চোখ তুলে দেখার মতো আগ্রহবোধ জনক করল না। রুমটা সুন্দর, সুশৃঙ্খল, শীততাপ নিয়ন্ত্রণ, দেওয়ালে শরীরে অঙ্গপ্রত্যঙ্গ হালকা বোঝাপড়ার ছবি সাজানো। সামনে কাঠের টেবিলে এক কোণে চকচক করছে একটা নেম প্লেট, ডাক্তার আনাই আহমেদ রিদ, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিন। মনে মনে বিড়বিড় করে উঠল শ্বাস। হৃৎপিণ্ড অসুখ। হৃদ বলল, বসুন। শ্বাস চেয়ার টেনে বসে পড়ল। কে জানে কোন কারণ ছাড়া সেদিনের নীলক্ষেতের কথা মনে করে বলে উঠল, আপনি? বিশেষ আগ্রহ এবারও দেখালো না হৃদ। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, সমস্যা কী? বোধহয় ভুলে গেছে, কিংবা আহামরি মনে তাকে রাখেনি। শাহজাহান মাথা ঘামাল না এই ব্যাপারে। সে সমস্যা নিয়ে এসেছিল, তাই বলল। ঘাড় থেকে মাথা পর্যন্ত টান ধরে, মাঝে মাঝে চোখটা ঝাপসা হয়েছে, রাতে ঘুম হয় না ঠিক মতো। হৃদ এবার তার দিকে তাকালো, চোখে চোখ পড়ল। হৃদের বাদামি বর্ণের ঘোলাটে চোখ দুটো সাজের গাঢ় কাজল গলা আটকে রইল 3 সেকেন্ড মাত্র। অথচ সাজের মনে হচ্ছে লোকটা যেন চোখ হয়ে তার ভিতরে জেঁকে নিয়েছে। ঘাড় সোজা হয়ে বসুন, চোখের দিকে তাকান। সাজ আড়ষ্টভাবে তাকালো। হৃদ একবার তার কাঁধে টোকা দিল, শান্ত কণ্ঠে বলল, স্ট্রেস থেকে হচ্ছে, সাথে স্লিপ ডিসঅর্ডার। চোখে সমস্যা নেই, তবে ভেতরের কথা বের হয়ে যাচ্ছে। শেষোক্ত কথাটা শ্বাস আহাম্মকের মতো জিজ্ঞাসা করল, হৃদ সরাসরি এবার তার দিকে তাকালো। সেই চোখ থেকে শ্বাস স্পষ্ট বুঝতে পারল সে তাকে চিনছে। আর মনে মনে এতক্ষণ যা ভাবছিল তাও সে বুঝে গেছে। শ্বাস ইতস্তত করলো, আমি ভেবেছি আপনি আমাকে মনে রাখেননি। হৃদ প্রেসক্রিপশন লিখতে লিখতে ফের এক নজর তাকালো সাজের দিকে। মনে রাখি না, ভুলে যেতেও পারি না, দুটো আলাদা। বাক্যটা কানে বাজছে সাজের। মনটা আটকে পড়ছে পড়ন্ত বিকেলে সেই নীলক্ষেতে বইয়ের স্তূপের পাশ দিয়ে চলে যাওয়া লম্বা ধেয়ে লোকটা। কেমন অদ্ভুত লাগছে। রিমঝিম করছে মস্তিষ্ক। চোখ দুটো কোথাও স্থির হয়ে থাকতে পারছে না। বোধহয় অসুস্থ হয়ে পড়ছে। বাসায় ফেরার পথে প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ কিনে নিয়ে যেতে হবে। লোকটা ডাক্তার, কি শানিত ও মানানসই ব্যক্তিত্ব। ছিছি, নিজের নির্লজ্জ চিন্তাভাবনার জন্য খুবই লজ্জিত বোধ করলো সাজ। এত বছর ধরে সামনে রাখা মনটা বেকাফা টানাটানিতে পড়ে গেল। রাইন ফুচকার প্লেট নিয়ে এসে পাশে দাঁড়ালো। ধ্যানমগ্ন হলো সাজ। টিএসসিতে বসে আছে, সাথে তার মনোবিজ্ঞানের বিভাগের প্রাপ্ত বন্ধু আয়াত ও রাইন। তাকে বারবার অন্যমনস্ক হয়ে যেতে আয়াত কপাট রাব দিয়ে কি বলল, এ ভাই, তোর সমস্যা কি? খুলে বলবি আমাদের, নয়তো সলভ করো কীভাবে? সাজ সমস্যা খুলে বলতে পারে না। মলিন চোখে তাকায় ওদের দিকে। স্বামী নামক লোকটার সাথে সে যোগাযোগ বন্ধ করতে পারছে না, নাকি মন চাইছে না, এই ব্যাপারে মোটেও পরিষ্কার নয় সাজের কাছে। দ্বিধা দ্বন্দ্বে পিষ্ট শ্বাস। এত খারাপ লাগছে, এত অস্থির হয়ে আছে। রাইন বলে, শ্বাস, তোমার যে কোনো সমস্যা হলে তুমি আমাদের জানাতে পারো। শ্বাস জোরপূর্বক হাসির সাথে বলল, আমার কাছে সবচেয়ে বেশি সমস্যা এই মুহূর্তে আমি নিজে, খারাপ লাগছে তাই। রাইন ও আয়াত শ্বাস সবটা বলছে ইতিমধ্যে। এরপর কথা শুনে ওদের মন খারাপ হয়ে গেল। মন খারাপের ব্যাপারে পরিষ্কার পানিতে এক ফোঁটা রঙের মতো পড়তে দেরি, চারপাশে ছড়িয়ে পড়তে তার সময় লাগে না। হসপিটাল থেকে বাসায় ফিরে হৃদ ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সন্ধ্যের পরবর্তী মুহূর্ত। পুরো বাসার লাইট নেভানো। একটা ছাই রঙা বিড়াল লেজ নাড়তে নাড়তে দৌড়ে এসে হৃদের পা ঘেঁষে এসে পড়ল। হৃদ চমক হাসল। বিড়াল ছানাটাকে কোলে নিয়ে গায়ে আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলো। আদুরে আল্লাতে নুইয়ে কোলের মধ্যে মিশে গেল ইব, হৃদের পোষা বিড়াল। ইব অর্থ সন্ধ্যা। 1.5 মাস বয়সে যখন ইবকে হৃদ এনেছিল, মেয়েটা তখন একটু বেশি রুড ও মুডি ছিল। এমন নাম যেন তার সাথেই যায়। ইভের গায়ের উষ্ণতা হৃদের সকল ক্লান্তি মুছে দেয়। তার আর নিজেকে নিঃসঙ্গ লাগে না। একটা অদ্ভুত আর বিস্ময়কর লুকানো সত্য মনে পড়তেই শান্ত চোখে তাকায় হৃদ। চোখের কোণায় কুঁচকে থাকে হাসি। সম্মুখে ভেসে ওঠে বিয়ের দিনটা। হৃদের মা আবিয়া বেগম ও সুস্মিতা বেগম স্কুলের সময়কার বন্ধু। বয়স বাড়লেও তাদের বন্ধুত্বটা থেকে যায়, গাঢ় হতে থাকে দিনকে দিন। মায়ের বন্ধুত্বের মাঝ দিয়ে কীভাবে যেন সুস্মিতা আন্টির ছেলে অর্ণবের সাথে হৃদের বন্ধুত্ব হয়ে গেল। অর্ণব এরপর নিজের বাড়ির চেয়ে হৃদের বাড়িতে থাকতে আনন্দ পেতে লাগলো। সময় কাটতে লাগলো।
হৃদের তখন 12 বছর বয়স। সুস্মিতা আন্টির বাড়িতে একটা ছোট্ট পুতুলের জন্ম হলো। হৃদ ও অর্ণব বিস্ময়ে নিয়ে বাচ্চাটাকে দেখতে লাগলো। তখন উচ্ছ্বাস আবেগ কোনোটাই প্রকাশ পায় না, কেবল দু চোখে ঠিকরে বেরোতে লাগলো মুক্ততা। বাচ্চাটার নাম রাখা হলো সাজ, অর্থাৎ সন্ধ্যা, অনিন্দ্য সুন্দর সন্ধ্যা। 3-4 বছর এভাবে কেটে গেল। কথিত আছে সময় স্রোত আটকে রাখা যায় না, সময় বহমান নদীর মতো, আর স্রোত যেন জীবন। জীবনে পরবর্তী ধাপ অনুসরণ করে মাধ্যমিকের পর হৃদ আর অর্ণব দুজনে ঢাকা শিফট হয়ে গেল। যাওয়ার আগে আফিয়া বেগম ভালো মতো হৃদকে মাথায় গেঁথে দিল, বাবু তোর জন্য আমি এক লক্ষ্মী মেয়ে দেখেছি, ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না। হৃদের মায়ের কথা শুনছে, পড়তে গিয়েও পড়াশোনার মাধ্যমে আটকেছে। ওখানে কলেজের পড়াশোনা, নিজেদের নতুন জীবন সব মানিয়ে গুছিয়ে চলার মধ্যে দিয়ে ছোট্ট সাজের কাছে হৃদের ফেরা হলো না। তার মাঝে দিয়ে কেটে গেল এতগুলো বছর। সাজকন্যার তখন সর্বাঙ্গে কৌশলের ছোঁয়া, যৌবনের ছলনা। মেয়েটা যেন ঘরকুনো ভীষণ। বাইরের মানুষদের সাথে মিশতে পছন্দ করে না। বাড়িতে মানুষ এলে ঘর থেকে তো বের হয় না। সেই বিষয়টাতে সে নেই। সেই বিষয়টা আরও আগ্রহ পায় না। দিন দুনিয়া থেকে সম্পূর্ণ পৃথক মেয়েটা কল্পনায় ভেসে বেড়ায় সারাটা সময়। এই যে এত ভালোবেসে অর্ণব তার বোনকে, সেই অর্ণবের সাথে স্বাভাবিক না, মিশুক না। বছর দুইয়ের আগে ঈদের ছুটিতে যখন হৃদ বাড়িতে এসেছিল, সন্ধ্যায় চা খেতে খেতে আফিয়া বেগম বলে ওঠে, আব্বা তোর বউ তো ঘরে আনার মতো বয়স হয়ে গেছে, অপেক্ষা আর ভালো লাগে না। মায়ের ছেলে মানুষের হৃদ না পারে না তাই নাকি? আমিও দেখতে চাই আমার বউ কত বড় হয়েছে। আফিয়া বেগম এতগুলো বছর এই প্রথম হৃদকে সাজের ছবি দেখে। ষোড়শী শ্যামকন্যা, গায়ে লাল শাড়ি, নীল ব্লাউজের সাথে আটপৌরু করায় পরা, ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে, তাকিয়েছে মাথায় বাঁকিয়ে ক্যামেরার দিকে। মুখে হাসি নেই, তবে চোখ দুটো কী যেন আছে। সর্বাঙ্গে উপচে পড়ছে স্বাভিমান, সদ্য প্রস্ফুট ফুলের সুঘ্রাণ। হৃদ তার গোটা পৌরুষ যেই মেয়েটার হেফাজতে রেখেছে, সেই মেয়েটাকে প্রথমবারের মতো দেখতে পেয়ে বুকের ভেতরটায় অদ্ভুত কিছু অনুভূতি করলো। বুকে তো অসুখ, অনুভবে সুখ, একই জ্বালা। সেই জ্বালা আরও বাড়িয়ে দিতেই মা বলে উঠল, সাজ। ছোটবেলার সেই প্রিয় পুতুলটার নাম অর্ণবের মুখে প্রায়শই নামটা শুনতে পায় হৃদ, তবে দেখতে আগ্রহ করেনি কখনো। অর্ণব বাইরে কোনো পুরুষকে নিজের বোন দেখিয়ে বেড়ায়নি। সে জানে প্রাণের চেয়েও প্রিয় বন্ধু হোক না কেন তার, তাই হয়তো হৃদ বিষয়ের চূড়ান্ত সাজ, আমাদের সাজ। হৃদ বরাবরের কথাবার্তা মেপে বুঝে করে, তবে এখন চেনা পরিবেশের বেশ বাইরের এক মেয়েকে কীভাবে আমাদের বলে বিষয়ত্ব করলো সে বুঝতে পারল না। ঠোঁট টিপে হাসলো আফিয়া। হ্যাঁ। হৃদ ছবিটার দিকে তাকিয়ে থেকে বলল, ও তো অনেক বাচ্চা, আমার চেয়ে 12 বছর ছোট না? এখন মাত্র 16। তো তাতে কী হয়েছে? তোমার বাবা আমার চেয়ে 17 বছর বড়, তাই কি বিয়ে করিনি, সংসার নেই, সুখ নেই? আমি তা বলছি না। আফিয়া বেগম চোখ মুখ কুঁচকে ফেলল। বললেই বা কি, তোমার কথা যে আমি খুব শুনবো। আচ্ছা আঙ্কেল আন্টি জানে কে সুস্মিতা আর ভাইয়া? সেই এক যুগ আগেই তাদের কাছে সাজকে চেয়ে রেখেছি, তারা রাজি। হ্যাঁ, রাজি না হওয়ার প্রসঙ্গে ওঠে না। আমার অমন সোনার টুকরো ছেলে। একথা বলে আফিয়া বেগম হৃদের থুতনিতে নিজের হাতের আঙ্গুলে ছুঁয়ে এনে চুমু খেলো। হৃদ মাথা নেড়ে বলল, আমার কলেজ পানি করা বন্ধুটা জানে? না, আমার বড়দের মধ্যে এসব কথা রেখেছে। আর তোমার বৌমা? এখনও না। আমার তো ওকে দেখলে সব বলে দিতে ইচ্ছে করে, মাঝে মধ্যে তো মুখ ফসকে বলেও ফেলি, তোকে আমি আমার বাবুর বউ বানাবো। শুনে হাসে খেলি, পাত্তা দেয় না মেয়েটা। হৃদ হেসে ফেলল। সদ্য মেট্রিক পাশ করা মেয়েটা কলেজ পার করে নিক, আগে বিয়ের ভূত চাপিও না। আফিয়া বেগম বহু কষ্টে এরপর 2 বছর সাজের সামনে নিজেকে সংযত করেছে, নয়তো সাজকে নিজের বৌমা হিসেবে লিখে নিয়ে সংযম চন্দ্রভ্রমণে গিয়ে আটকা পড়ত। ধীরে ধীরে কলেজ বের হলো ষোড়শী, সাজ অষ্টাদশী হয়ে উঠল। এরপর পরিবর্তন কেবল এইটুকু, ব্যাপারটা অন্যবার হৃদ জেনে গেছে। হৃদ এখন মেয়েটার ব্যাপারে আগ্রহ দেখায়, খোঁজ নেয়, কখন কী করছে এসব জানার চেষ্টা করে। তার ব্যস্ত জীবন বেশ বড় একটা সময় গোছাতে শুরু করছে তার বউকে দেওয়ার জন্য। বিয়ের 1 মাস আগে সাজকে সব পরিকল্পনা করা হলো, অথচ আটপৌর সাজকে নিয়ে হৃদের আলাদা পরিকল্পনা। একদম অল্প মানুষ নিয়ে ঘরোয়া বিয়ে। বিয়ের কোণে নিজেই চমকে যাবে এমন কিছু একটা আকস্মিক গল্পের আরম্ভ। বিয়েটা হলো, অথচ গল্পের মন নিল অন্যদিকে। রুমের এক কোণে লাগানো সিসিটিভি ক্যামেরায় দরুন
হৃদ বাগানের এক সাইডে বসে সাজের মতিগতি দেখছিল আর হাসছিল। ঘুমের ওষুধ মেশানো শেষে কিনা ছুরি নিয়ে হাতের কাছে রাখলো। কি ঝাঁজ, বাপরে! হৃদ গিয়ে তাই সরাসরি কথা না বলে একপাশে শুয়ে পড়ল। গতকাল ডিউটি করে সেদিন সকালে এসে টাঙ্গাইলে এসেছিল, আর বিয়ের দখল সব মিলিয়ে ক্লান্ত হৃদ মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ল। তারপর যা হলো তা কি কেউ কল্পনা করছে? নির্বোধ মেয়ে, তাকে দেখে কি সত্যি বাপ টাইপের কোনো ব্যাপার পাওয়া যায়? কি দেখে চিরকুটে বলল বিবাহিত কাকু, আর তারপর তার ঘুমোতে সুযোগ নিয়ে পালিয়ে গেল? মানে সিরিয়াসলি, কে আশ্চর্য! বহু ধকল গেল হৃদের। বাড়িতে শ্বশুরবাড়িতে না চাইতো সব জানানো লাগলো। মেয়েটা স্বাধীনতা চেয়েছে, সেটা নিশ্চিত করতে যা যা করা লাগে সম্ভাব্য সব কিছুই করলো হৃদ। তার আগে নিজেকে সাজিয়ে ফেললো সাজের পরবর্তী পদক্ষেপগুলি। মেয়েটা না চাইতো, এখন তার কথাতে চলবে। ইভ ঘুমিয়ে গেছে কোলে। হৃদ তাকে আলতো করে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো। রুম থেকে ফোন নিয়ে ফের বারান্দায় পা বাড়ালো। হাতের আঙ্গুল চলে এলো রিসেন্ট ডায়ালে। সবচেয়ে উপরে সেভ করা সন্ধ্যা নামটি। হৃদ কল লাগালো। রিং হতে লাগলো। একটে, দুটো, তিনটে। চতুর্থ রিঙ্গে সাজ কল রিসিভ করলো। রেলিংয়ে ঝুঁকে দাঁড়ালো। 4 তলা বিল্ডিংয়ের 4র্থ তলা থাকে সে। 3য় তলার কোনাকুনি বারান্দায় তার চোখ আটকে রইল। সেকেন্ডের মধ্যে সেখানে কিছু কৌতূহল কদম এগিয়ে এলো। চঞ্চল নারী শরীরটা রেলিংয়ে ছুঁয়ে দাঁড়ালো। বাতাসে ভেসে আসছে বারান্দার টপে লাগানো বেলি ফুলের ঘ্রাণ। অগ্নিকন্যা বড় বড় শ্বাস ফেলছে। কাট গলে বলে, অসহ্য! কল দিয়েছেন কেন? কী সমস্যা? রাতে খেয়েছেন? নিঃশব্দে হাসতে লাগলো হৃদ। মেয়েটার স্থিরতা নেই, ক্রমাগত ফুঁসছে। অশান্ত পায়ে হেঁটে বেড়াচ্ছে পুরো বারান্দা জুড়ে। হৃদের চোখ সেখানে আবদ্ধ, কণ্ঠ ধীর ও কর্কশ। খায়নি। থমকালো শ্বাস। পা থেমে গেল এক জায়গায়। নিচু স্বরে বলল, খাননি? কেন খাননি? কি আশ্চর্য! আপনার বউকেই খেতে দেনি? বউ এমন দায়িত্বহীন হলে জামাই আর একটা বিয়ে কেন করবে না? ঠিক আছে, বউ আপনার, তুমি কি? ও, আমি তো বউ, কিন্তু আমি 2 নম্বরটা। 1 নম্বরটা যে আছে, এই একটা সত্যি কথা বলুন তো কি? সাজ বড় করে শ্বাস ফেলল। আকস্মাৎ মনটা কেমন হু হু করে কেঁদে উঠল। বিস্মিত হলো, চমকে গেল। গলায় এখানকার দলা পাখি কান্নাসে। বারবার মাথাটা ঘুরপাক খেতে থাকা অগোছালো শব্দগুলো বড় বেইমানি করে প্রসঙ্গ চলে এসলো। আপনি আপনি কেন আমাকে বিয়ে করলেন? একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে। আমি একটা নর্মাল লাইফ চেয়েছিলাম। সবটা জুড়ে আমার হাজব্যান্ডকে ভালোবাসবো বলে আজ অবধি প্রেমের সম্পর্কে জড়াইনি। বুঝতে পারছেন? সাজের অগোছালো শব্দগুলো হৃদের মনটা অশান্ত করাই তুলল। বাহ্যিকতায় বড় শীতল অনুভূতি বিশিষ্ট হৃদের আওয়াজ অবেকুল, ধীর বাজছে। সাজ ঘুরে দাঁড়ালো। রেলিংয়ে ঠেকালো কোমর। মাথা একটু পেছনের দিকে ঝুঁকে নিল। বন্ধরত চোখ। হৃদ এই মুখটার দিকে তাকিয়ে রইল। বড় অপরিচিত মুখোভাবে মেটার। সে স্মিত হাসল। পারছে না, পারলে এমনটা করতেন না। কি করছি? আকাশে কৃষ্ণপক্ষে চাঁদ ধীরে ধীরে সরু হবে, শানিত হবে, আর এমন শানিত এক হাসি সাজের ঠোঁটে এঁটে গেল। সে চোখ খুলো। হৃদ সরে গেল 2 কদম পিছিয়ে। সাজ চাঁদের দিকে স্থির তাকে কিছু ফিসফিসের নয়, স্পষ্ট শব্দ বলে উঠল, কি করিনি? আমার এত শখ, এত স্বপ্ন, সব 3 কবুলে ভেঙে দিলে। সাজ হৃদ সাজের ভুল ভাঙালো, সময়কে সময় দিল, আর নিজের সাথে নিজে করে নিল এক অদ্ভুত ওয়াদা। আচমকা এক বাদলের সাথে প্রাকৃতিক এক ঝুম বৃষ্টি নামলো। ইভের ঘুম ভেঙে গেল। সে হৃদের কোলে উঠে থেকে আনমনা ভেঙে রুমের ভিতরে চলে গেল। সাজের মনে বিষণ্ণতা এবং সকল তৎপরতা কখন যে বর্ষণে ধুয়ে গেল, কখন যে মন খারাপের ভালো হয়ে গেল, সাজ টেরই পেল না। বৃষ্টি তার সমগ্র মুখ ছুঁল। সে ঠিক হয়ে দাঁড়ালো। রেলিংয়ের এক হাতে অন্য হাতে সামনে বাড়িয়ে দিল। উপর থেকে হৃদও নিজের হাত এগিয়ে দিল। বৃষ্টির জল তাদের হাত ছুঁয়েছে, গায়ে মেখে যাচ্ছে। সদ্য করা ওয়াদা। হৃদ পুনরায় বিড়বিড় করে উঠল, প্রিয়তমা স্ত্রী, তোমার ছোট বড় সকল স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম। তোমার ঠোঁটের হাসির, স্থায়ী হাসির দায়িত্ব নিলাম। হাওয়ালদার ভিলা আজ ভীষণ থমথমে। বাড়ির কর্ত্রী আরিফা সাহেব সংবাদপত্র হাতে বসার ঘরে বসে আছে। ছোট্ট হাওয়ালদার সাহেব বৃষ্টি গায়ে মেখে বাড়িতে প্রবেশ করলো। রান্নাঘর থেকে সুমিতা বেগম সব গতিবিধি লক্ষ্য করছে। অন্য ব্রিজের রুমের দিকে যেতে যেতে তিনি দ্রুত হাতের চুলার আঁচ বন্ধ করে দিলেন। তটস্থ পা তার রুমের দিকে চলমান। অন্য ফ্রেশ হয়ে রুমে এসে নিজের মাকে
বসে থাকতে দেখে নিজ থেকে বললেন, ভালো আছো? তবু মায়ের মন এক কথায় নিশ্চিত শান্ত হবে না। চোখ দুটো কেমন ছলছল করছে, গাল বেয়ে জল গড়িয়ে পড়লো। শান্ত গলে বলল, পড়াশোনায় কেমন চলছে? চলছে আম্মা। কোনো সমস্যা হচ্ছে না? না আম্মা, ওরা সবাই খেয়াল রেখেছে, হৃদও রেখেছে, চিন্তা করো না। চিন্তা করব না? সুমিতা বেগম তাকিয়ে রইল অর্ণবের দিকে। চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুতে বিচলিত হলো অর্ণব। এগিয়ে এলো সে, হাঁটু মুড়ে মায়ের সামনে বসেছিল, চোখের পানি মুছে দিয়ে বলল, জানো তো সানজি কেমন? অল্প একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তো কিছু হাতে নেই। চোখে আর এক ফোঁটা অশ্রু পড়তে সুমিতা বেগম নিজে তা আঁচলের সাহায্যে মুছে নিল। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। অর্ণব হতাশ চোখে তাকিয়ে রইল, কিছু ভাবলো, তারপর নিজের ফোন খুঁজতে লাগলো। কল লাগালো সর্বপরিচিত এক নাম্বার। ও ধরে হাতে ফোন নিয়ে বসেছিল আদিতি। সাজ নিজের ঘুমে ঘুমিয়েছিল। আদিতি পূর্বিকা আপুর রুমে বসে আছে। অর্ণবের কল আসতে বুকের ভিতরটা প্রথমে কেমন ধূপ করে উঠল, হাত কাঁপতে লাগলো। পূর্বিকা ওর অবস্থা দেখে হেসে উঠল, আলগোছে উঠে দাঁড়ায়, হাস্যমুখে বলে, চা খাবে? বানিয়ে নি। মাথা নাড়ে অদিতি। পূর্বিকা চলে যেতে কল রিসিভ হয়। কাপা গায়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম অর্ণব ভাইয়া। অর্ণব গম্ভীর কণ্ঠে বলে, ওয়ালাইকুম সালাম, কী অবস্থা? আদিতি সারসকে যায়, হাত উঠে আসে বুকে, চাহনিতে এলোমেলো, চিন্তাভাবনা অগোছরা। সে অশান্ত আওয়াজে বলে, জি জি ভালো। সানজিকে ঘুমাচ্ছে ভাইয়া? খেয়েছে রাতে? হ্যাঁ। কান্নাকাটি করে? না ভাইয়া। আচ্ছা। তারপর সব চুপ, সব শান্ত, কেউ কোনো কথা বলছে না। কোথায় যেন একটা মাছি উড়ে বেড়াচ্ছে আর শব্দ বিরক্ত করছে আদিতিকে। কিন্তু সামনে উপস্থিত একটা মানুষটার বিরক্তিভাব বেশিক্ষণ টিকলো না। বুক ভরে শ্বাস টানলো, বড় সাহস সঞ্চয় করে বলল, অর্ণব ভাইয়া, তুমি ভালো আছো? শেষ শেষ। আদিতে মারা পড়ল। এই কঠিন পুরুষটার নরম স্বরে যে তার হৃৎপিণ্ডটা ছিন্ন বিচ্ছিন্ন হবে, সে শ্বাস নিতে পারল না। ফোনটা হাত থেকে পড়ে গেল বিছানায় একপাশে। সে বালিশে মুখ গুছল, হাসি কান্না মিশেলে এক অদ্ভুত চাপা অনুভূতি। দম যায় যায়। ওধারে অর্ণব দুই তিনবার হ্যালো বললেই আদিতে আর কোনো সাড়া দিল না। এরকম হুটহাট গায়েব হয়ে যাওয়া পুরনো স্বভাব মেটার আছে। হৃদ চেম্বারে বসে রোগী দেখছেন। মহিলা রোগী, নাম আতিকা, বয়স 21, সর্দি জ্বর। সে বেশ কিছু টেস্ট লিখে দিল। ভদ্রমহিলার সাথে তার 3.5 বছরের বয়সী কন্যা আদিবা দাঁত ফাঁকা টেবিলে এটা ওটা ছুঁয়েছে। আতিকা বিশাল এক হাসি নিয়ে বলা শুরু করলো, ডাক্তার সাহেব, এটা আমার মেয়ে আদিবা, মেহরিমা আয়াস বিনতে রাকিব। সামনের বছর স্কুলে ভর্তি করে দেব। এই আদিবুড়ি ডাক্তার সাহেবকে সালাম লো। আদিবা সালাম দিল, আসসালামু আলাইকুম। বাবা কোলে? থতমত খেয়ে গেল হৃদ। বাবা? কি বলে মেয়েটা? মেয়ের মা বোধহয় একটু লজ্জা পেল। আসলে ওর বাবা শার্ট পরে তো, তাই মেয়ে। আমার সাদা শার্ট পরা মানুষ দেখলে নিজের বাবা ভেবে নেয়, কিছু মনে করবেন না। হৃদ উপন্যাস করলো, ইটস ওকে। আদিকা মেয়েটা বোঝালো, বাবা এখন ব্যস্ত, বাবা কোলে নিতে পারবে না, তুমি এই কলম দিয়ে খেলো। এমন সময় হৃদের ফোনে কল এলো। সন্ধ্যাবতী, সন্ধ্যাবতী। মেয়েটা দিন দিন সময় জ্ঞান ভুলে গেছে, বলা নেই অনেক কল দিয়ে বসে, এরপর ভুলভাল বকতে থাকে। ওর কলের পেছনে কোনো শক্ত কারণ থাকে না। কখন মুড খারাপ ভংচং বলতে থাকে। সম্ভবত সাজের কাছে হৃদ নিজের ব্যক্তিগত ডায়েরি, যাকে যা খুশি বলা যায়। কষ্ট পাবে কি না ভাবা লাগে না, ওর শুনতে আসে না। হৃদ এটুকু উপভোগ করে আনন্দ পায়। হৃদ কল রিসিভ করলো। ওপাশ থেকে ক্ষেপে আগুন শ্বাস, জাহাজালো গলায় বলো, আপনি আপনি একটা জাতা। আপনার জাতা মার্কা মারা দেশের গোষ্ঠী গেলেই। আজকে আপনার মতো দেখতে কিছু লোক এসে আমার পাস চুরি করে নিয়ে গেছে। মোট 37 টাকা ছিল। 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, একটা নোট। পাস কিনেছিলাম নিউ মার্কেট থেকে 100 টাকা দিয়ে। মেজাজটা যে কি খারাপ হয়ে গেল। শালা চোরের বাচ্চা চোর। তোর বউ যেন তোকে আর এক চোরার বন্ধুর সাথে পালিয়ে যায়। উফ, অসহ্য। সব শুনল। ধীর আওয়াজে বলে, ম্যাডাম শান্ত হন। আপনি ঠিক আছেন? কোথায় লেগেছে? লেগেছে? কোথাও লাগেনি। মস্তিষ্কের জন্য বোম ফেটেছে, টক বকিয়ে ফুটছে। মনটা ব্যাগ আর টাকার শোকে কাচ্ছে। হাত পা মারাত্মক বিষ। চোরের পিছনে দৌড়াতে দৌড়াতে কারণ বাজার অবধি চলে গেছিলাম, সারালে পাইলাম না। আতিকার বাচ্চা আদিবা তখন লাফিয়ে হৃদের কোলে আবারও জন্য হাত বাড়ি বলে, বাবা বাবা, কোলে কোলে। সারে সর্বনাশ। ওধারে চমকে উঠল শ্বাস। এ বেটা, তুই বাচ্চা কোলে নিয়ে আমার সাথে গল্প করতেছস? তোমার বাচ্চার সাথেই আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি লাগানোর বয়স আমার। বিয়ের পরে জামাই নিয়ে আইসক্রিম শেয়ার করার বয়সে তার বাচ্চার সাথে ভাগাভাগি করা লাগবে, এমনই কপাল আমার। হৃদ বলল, সেরকম না আসলে। তো কীরকম? নিজের কানকে অবিশ্বাস করব যে 18টা বছর ধরে আমাকে সঙ্গ দিয়ে গেছে। এমন সময় আতিকা বলে উঠল, একটু কোলে নিন না, কতক্ষণ ধরে বাচ্চাটা যেতে চেয়েছে। শ্বাস দ্বিগুণ খেপে উঠল।
ও শালা, তুই বউকে কোলে বসিয়ে রাখছস। হৃদ এখন কি করবে? পড়লো না মাইন্ডকে চিপায়। প্রেম ও অসুখ চলবে প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।